নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। বিস্তারিত খবর যাওয়ার আগে দেখে নেব বিটিএন নিউজের এই মুহূর্তের বিশেষ সংবাদ। একের পর এক নির্বাচনে এনডিএর সম্মিলিত শক্তি পরিবর্তন হবে না 2026-এ বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী উদযাপন কাছাড় জেলা বিজেপি। শিলচর জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্য অভিজিৎকে রাজ্য সম্পাদকের দায়িত্ব। সাংসদ কনাথ পুরকাইস্তকে সংবর্ধনা বাল্য বন্ধুদের। কৃষ্ণচরণ রোডে দুই পরিচারিকার ঝগড়ার ঘটনায় এলাকা জুড়ে চর্চা। শিলচর অম্বিকাপট্টি পয়েন্টে অবস্থিত জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিকে আবার আসছেন চেন্নাইয়ের বিখ্যাত মিয়োট ইন্টারন্যাশনাল হাসপাতালের সুপার স্পেশালিস্ট চিকিৎসকেরা, যারা 130টা দেশে চিকিৎসা পরিষেবা দিয়ে চলছেন। 16ই জুলাই আসছেন ডাক্তার প্রকাশম রঙ্গাস্বামী, সিনিয়র গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ও সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট। 23শে জুলাই আসছেন ডাক্তার সালাহুদ্দিন MM, সিনিয়র নিউরোসার্জন। 30শে জুলাই আসছেন ডাক্তার শ্যামকুমার জি, সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। এবং 6ই আগস্ট আসছেন ডাক্তার অরুণ মিত্র S, ক্যান্সার ও হেড নেক সার্জন। ডাক্তার কনসালটেশন ফি মাত্র 1000 টাকা। সিট সীমিত। এখনই কল করুন 9330686441 এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিক, বিশ্বাসের এক নতুন গন্তব্য। সন্তানহীনতা ভুক্তভোগীদের জন্য সুখবর। গুয়াহাটির বিখ্যাত IVF সেন্টার দিচ্ছে বিনামূল্যে চিকিৎসা। ভিডিওটি শেয়ার করে সকল সন্তানহীন মানুষকে দেখার সুযোগ করে দেন। হ্যাঁ, আপনি কি সন্তানহীনতা, বিয়ের পর গর্ভধারণে অসুবিধা, গর্ভপাত, দ্বিতীয় সন্তান লাভে অসুবিধা, একাধিকবার IVF চেষ্টা করে সফল না হওয়া সমস্যায় ভুগছেন কি? যদি এই ধরনের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য আছে সুখবর। কারণ এই ধরনের সমস্যায় ভুক্তভোগী মানুষের জন্য গুয়াহাটির বিখ্যাত জেনিটভা IVF সেন্টার হাইলাকান্দিতে বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করেছে। আগামী 13 জুলাই হাইলাকান্দির মেসার্স মাহির মেডিকেল হল শিবির করে বিনামূল্যে চিকিৎসা প্রদান করবেন জেনিটভা IVF সেন্টারের চিকিৎসকরা। এদিন আপনিও স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা চিকিৎসককে বিনামূল্যে দেখাতে পারবেন। অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে 9395811102 এবং 9395267530 নম্বরে যোগাযোগ করতে পারবেন। মনে রাখবেন, আগামী 13 জুলাই, স্থান হাইলাকান্দির মেসার্স মাহির মেডিকেল হল। এবার দেখে নেব বিস্তারিত বিটিএন সংবাদ। একের পর এক নির্বাচনে এনডিএর সম্মিলিত শক্তি বিরোধীদের পরাজিত করেছে, যার পরিবর্তন হবে না 2026-এ বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে বড়োল্যান্ড স্পিক শীর্ষক এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি, এজিপি এবং ইউপিপিএল এর সাথে একীভূত হয়ে একটি জোট শক্তিতে পরিণত হয়েছে। একের পর এক নির্বাচনে এনডিএর সম্মিলিত বাহিনী বিরোধীদের পরাজিত করেছে বলেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে পরাজিত করার জন্য বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ হবে কিনা এ নিয়ে প্রশ্নের কি কোনো যৌক্তিকতা আছে? সাংবাদিকদের প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, বিরোধী দলের প্রতি সাংবাদিকদের আকর্ষণ 2026 নির্বাচনের পর নিশ্চিতভাবে কমে যাবে। এদিকে আজ গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে বড়োল্যান্ড স্পিক্স ফ্রম ভিশন টু অ্যাকশন শীর্ষক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, প্রমোদ বড়োর নেতৃত্বে বড়োল্যান্ডে এক অভূতপূর্ব শান্তির পরিবেশ বিরাজ করছে। এখনই সময় বড়োল্যান্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে শান্তিপূর্ণ পরিবেশের সদ্ব্যবহার করার। এদিকে বিটিআর নির্বাচন ক্রমশ আকর্ষণীয় হয়ে উঠেছে।
মুখ্যমন্ত্রী বলেন, বিটিআরের জনগণই সিদ্ধান্ত নেবেন কাকে শাসনের দায়িত্ব দেওয়া হবে। সবাই এনডিএর ছত্রছায়ার নিচে আছি, মুখ্যমন্ত্রী বলেন। এদিকে হাগ্রামা মহিলারই দাবি করেছেন যে বিটিআরের সকল দলের চেয়ে বিপিএফ এগিয়ে। গতিকে আপোনালোকৰ যেটো বায়াসনেছ, মোৰ আপোনালোকৰ প্ৰতি মাজে মাজে সান্তনাও উপজে, অলপ অলপ খঙো উঠে, অলপ অলপ বেয়াও লাগে, অলপ অলপ দুখো লাগে যে আপোনালোক ইমান বায়াস কিয় হৈছে। আৰু এই যিকেইজন মানুহ লগ লাগিছে তেওঁলোকে কিমানবাৰ হাৰিব লাগে। আৰু মইতো বাৰে বাৰে আপোনালোকক দেখুৱাই দিলোঁ যে এইবিলাক কোনো হিৰো নহয়। প্ৰথমতে বিধানসভাত হৰুৱালোঁ, লোকসভাত হৰুৱালোঁ, পঞ্চায়তত হৰুৱালোঁ, এতিয়াও আপোনালোকৰ মায়ামোহ শেষে হোৱা নাই। গতিকে ২৬ত ভাল কৰি হাৰিলে মই আশা কৰোঁ যে আপোনালোকৰ মায়ামোহটো পাৰ্মানেণ্টলি নোহোৱা হ'ব। ক'লো নহয়, ২১তো কোনেও ভুল কৰা নাই। ২১ত যেতিয়া হাগ্ৰামা মহিলাৰী, বদৰুদ্দিন আজমল, ৰিপুণ বা এই গোটেইবোৰ একলগ হৈছিল, আপোনালোকে কিমান তালাফাল লগাইছিলে। আপোনালোকৰ নিউজবিলাক মাজে মাজে মই পঢ়ি থাকোঁ, আজিকালি ইউটিউবত পাই নহয়। গতিকে মই মাজে মাজে এই নিউজবিলাক উলিয়াই পঢ়ি থাকোঁ। গতিকে আপোনালোকে নিজৰ ২১ত কৰা নিউজবিলাক পঢ়িবচোন, যে বিজেপি গ'লেই আৰু নায়েই। কৰিছিল না ২১ৰ নিউজবিলাক আপোনালোকে অলপ উলিয়াই চাবচোন। গতিকে সেইকাৰণে মই ভাবোঁ যে আপোনালোকে যিটো আশা কৰি আছে এইটো বাস্তৱত নহ'ব। এইটো এই BTC ইলেকশ্যনতে তাৰ ৰিজাল্ট পাব। হ'ব আৰু কিবা In Lok Sabha we got 96 seats. And I believe that as we are starting a new wave of welfare scheme from August, which will continue to the February, the result can be any numbers, because there will be unprecedented welfare scheme which we are going to roll out right from 16 August. And I can feel the vibes. The result will be unprecedented and NDA will be somewhere in the sky. There will be no impact about there is already, you have seen the same people in last 3 elections. You have seen 2021 assembly. Thereafter you have seen municipality. Thereafter you have seen panchayat. Thereafter you have seen Lok Sabha. You have seen Karbi election. You have seen Dimasa election. You are going to see BTC election. ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন করল ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন করল ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটি। ভারত কেশরী তথা রাষ্ট্রনায়ক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী রবিবার বিভিন্ন কার্যসূচির মাধ্যমে উদযাপন করল ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটি। এদিন শিলচর শিলংপট্টি স্থিত শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন দলের কর্মকর্তারা। পরে মালুগ্রামের পঞ্চানন শিববাড়িতে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন জেলা বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্বরা। বৃক্ষরোপণের আগে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় মিলিত হয়ে প্রয়াত শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের বিভিন্ন দিক তুলে ধরে ওনার পথ অনুসরণ করে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দলের কর্মকর্তারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে আমন্ত্রিত বিভিন্ন বক্তারা জানান, ভারতের একতা ও অখণ্ডতা রক্ষার স্বার্থে নিজের প্রাণের আহুতি দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। একজন প্রখর রাষ্ট্রবাদী ব্যক্তিত্ব হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। দেশের উন্নতি ও অগ্রগতির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা রেখে গেছেন তিনি। দেশের প্রতি ওনার অবদানের কথা তুলে ধরার পাশাপাশি ওনার পথ অনুসরণ করে দলকে এগিয়ে নেওয়ার এদিন আহ্বান জানিয়েছেন তারা। এদিন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ দেবতোষ চক্রবর্তী, নিত্যভূষণ দে ও বিজেপির জেলা সভাপতি রূপম সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। জন্ম ১৯০১ এবং মৃত্যু ১৯৫৩। ৫২ বছরের জীবন। এই ৫২ বছরের জীবনে তার কাজের যে পরিধি
দেশের অখণ্ডতা রক্ষায় তার যে আত্মত্যাগ, সেটা ভারতবর্ষের ইতিহাসে চিরজীবন অক্ষয় হয়ে যাবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি একদিকে শিক্ষাবিদের সাথে সাথে দার্শনিক, একজন রাষ্ট্রপ্রেমী, একজন ব্যক্তিত্ব, একজন সফল রাজনীতিবিদ, সবকিছু মিলিয়ে এমন এক চরিত্র যেটা তৈরি হয়েছে, তার বৈশিষ্ট্য সম্পর্কে যদি আলোচনা করতে হয় অনেক সময়ের দরকার। আজকের দিনে আমি সেদিকে যাব না, কারণ যেহেতু দেবদত্তা রয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, প্রতিটি ক্ষেত্রে যেখানে অন্যায় হয়েছে, যেখানে রাষ্ট্র বিরোধী কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে উনি গর্জে উঠেছেন, উনি প্রতিবাদ করেছেন, এবং সেটা স্বাধীনতা সময়ে আমাদের যে দেশ বিভাজন বলুন, সেই সঙ্গে সঙ্গে নোয়াখালী দাঙ্গা বলুন, সেই সঙ্গে সঙ্গে 1950-এর নেহেরু-লিয়াকত চুক্তি বলুন, পরবর্তীতে কাশ্মীরে 370 ধারার কথা বলুন, প্রতিটি ক্ষেত্রে যখনই দেশের স্বার্থ বিরোধী কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তখনই উনি সামনে এসে দাঁড়িয়েছেন এবং দেশের অখণ্ডতা রক্ষার জন্য তিনি তার জীবনকে পর্যন্ত আত্মোৎসর্গ করেছেন। একটা ছাত্র যদি ইংলিশে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, ওকে বলবেন আমি বাংলাতে তুমি এমএ করো, সে মানবে না, আজকের দিনেও মানবে না। কিন্তু তখন ইংরেজ জমানা ছিল, তখন ইংরেজের শাসন কার্য সমস্ত ইংলিশে চলত। সেই সময় পিতার নির্দেশে মাথা পেতে নিয়ে উনি বাংলাতে অ্যাডমিশন নেন এবং জীবনে উনি কখনো সেকেন্ড টু নাম পাননি, এবং সেই বাংলা ভাষাতে উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হন 1923-তে। সেই বাংলা ভাষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরবর্তী পর্যায়ে তিনি কিউনি এলএলবি ডিগ্রিতে ভর্তি হন, এলএলবিতেও উনি আবার ফার্স্ট ক্লাস ফার্স্ট হন, এবং তার মধ্যে 1922 খ্রিস্টাব্দে উনি সুধা দেবীর সাথে বিবাহ হয়, এবং সেই বিবাহ খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি, সেটা পরে বলবো। তো প্রসাদ মুখোপাধ্যায় আজকে আমরা 125তম জন্ম জয়ন্তী পালন করছি। ভারতীয় জনতা পার্টির সকাল থেকে কার্যক্রম কাছাড় জেলা চলছে। আপনারা জানেন আমরা সকাল 9টায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে আমরা মাল্যদান করেছি। তারপর আমরা পার্টিতে এক আলোচনা সভা ছিল, সেই আলোচনা সভায় বক্তব্য রেখেছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য মাননীয় দেবতোষ চক্রবর্তী মহাশয়। সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের সাংসদ মাননীয় রাজ্যসভা প্রণাদ পুরকায়স্থ মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের বরিষ্ঠ নেতা মাননীয় নিত্যভূষণ দে মহাশয়। তারপরে এই আলোচনা সভার পর আমরা এখানে একটা কার্যক্রম করেছি, বৃক্ষরোপণ কর্মসূচি। এই শিববাড়ি পঞ্চানন শিববাড়িতে আমরা বৃক্ষরোপণ করেছি, প্রত্যেক কার্যকর্তায় আমরা উপস্থিত ছিলাম। এই মুহূর্তে আমাদের প্রতিটা মণ্ডলে বিভিন্নভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করা হচ্ছে এবং মণ্ডল স্তরে আলোচনা সভা চলছে, সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণের কর্মসূচি চলছে। আজকের দিনে আমরা সমস্ত কাছাড় জেলার প্রায় 2500 গাছ লাগানোর আমরা সংকল্প নিয়েছি, আর এই সংকল্পে আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা সবাই লেগে আছেন এবং আমরা এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে আদর্শকে, ভারতের যে অখণ্ডতা রক্ষা, ভারতকে আত্মনির্ভর করা, স্বদেশী দ্রব্য গ্রহণ করা, যে তার বিশিষ্ট যে কিছু কাজ ছিল, সেই কাজ আমাদের বর্তমান নরেন্দ্র মোদী সরকার সেই কাজগুলো রূপায়ণ করছেন। 370 ধারা বাতিল, যেটা বিরোধীরা সবসময় আমাদেরকে বলতো যেটা অসম্ভব, যে অসম্ভবকে সম্ভব করেছে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার। সেই সরকারের কাজকর্ম
আমাদের যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে এই কাজকর্ম চালিয়ে যাচ্ছেন, তার জন্য ভারতবর্ষের মানুষ আজকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, আগামী দিনে থাকবে। ধন্যবাদ, নমস্কার। যথাযোগ্য মর্যাদায় শিলচরে পালিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। যথাযোগ্য মর্যাদায় শিলচরে পালিত হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী। এদিন সকালে শিলংপুত্তিস্থিত শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন অনেকেই। এদিকে রমাপদ ভট্টাচার্য, সন্তোষ পাটোয়া, দীপঙ্কর দেবরায়, প্রাণকৃষ্ণ পাল, সুকান্ত রায়, সমীরণ রায় প্রমুখ শ্রদ্ধা জানান শ্যামাপ্রসাদকে। তারা শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে তার নির্দিষ্ট পথ অবলম্বন করে এগিয়ে চলার আহ্বান জানান। এদিকে আজ বিকেলে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির পাদদেশে জড়ো হয়ে প্রদীপ জেলে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অনেকেই। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, পরবর্তীতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন। এরকম বিরল দৃষ্টান্ত পৃথিবীতেই কম আছে। এবং শ্যামাপ্রসাদ মুখার্জি মাত্র 33 বছর বয়সে একটা কলকাতার মতো ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। পরবর্তীতে তিনি ভারতীয় জনসংঘে প্রতিষ্ঠা করেন এবং 1953 ইংরেজিতে, যেটা 1953 ইংরেজিতে জম্মু কাশ্মীর শেখ ফারুক আবদুল্লাহর কারাগারে তাকে হত্যা করা হয়েছিল 1953 ইংরেজিতে। সেইভাবে একটি যুগের অবসান ঘটে। আমরা আজও ভারতবর্ষ বলতেই এই উপমহাদেশ একটা শ্যামাপ্রসাদ মুখার্জিকে মনে রেখেছে। আমরা শিলচরের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মারক সমিতি প্রতি বছর তার জন্মদিন এবং মৃত্যুদিন আমরা পালন করে থাকি। শুধু আমরা নয়, ভারতবর্ষের বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন রাজনৈতিক দল শ্যামাপ্রসাদের এই দিনগুলি পালন করে থাকে। আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি অমর থাকবেন এই বিশ্বাস রাখি। নমস্কার। রাজ্যের 35টি জেলা কমিটির সভাপতি পদে নতুন মুখ কংগ্রেসের কাছাড়ে জেলা সভাপতি সজল আচার্য অভিজিৎকে রাজ্য সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। আসাম প্রদেশ কংগ্রেসকে ঢেলে সাজিয়েছে এআইসিসি। রাজ্যের 35টি জেলা কমিটির সভাপতি পদে নতুন মুখ নিয়ে আসা হয়েছে। বরাকের 3 জেলাতেও সভাপতি পদে রদবদল করা হয়েছে। কাছাড়ে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সজল আচার্যকে। শ্রীভূমিতে জেলা কংগ্রেস সভাপতি করা হয়েছে তাপস পুরকায়স্থ এবং ঈশা কালী বরভূয়াকে দেওয়া হয়েছে হাইলাকান্দির দায়িত্ব। এদিকে অভিজিৎ পালকে শিলচর জেলা কংগ্রেসের সভাপতির দায়িত্ব থেকে মুক্ত করে রাজ্য সম্পাদক করা হয়েছে এবং শিলচরের শরীফুজ্জামান লস্করকে রাজ্য কংগ্রেসের সহ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। সাংসদ কনাদ পুরকায়স্থকে সংবর্ধনা জানালেন তার বাল্যবন্ধুরা। রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ কনাদ পুরকায়স্থকে সংবর্ধনা জানালেন তার বাল্য জীবনের বন্ধুরা। রবিবার শিলচর রাঙ্গিরখাড়িতে অনুষ্ঠানটি হয়। ফুলের তোড়া এসব দিয়ে তাকে সংবর্ধনা জানান তার বন্ধু বান্ধবরা। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সাংসদের বন্ধুরা শিলচর তথা বরাকের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন। এদিকে বাল্য জীবনের বন্ধুদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন কনাদ পুরকায়স্থ। কোনো ধরনের প্রয়োজনে তাদের সহযোগিতার আশ্বাস দেন তিনি। আমরা বন্ধুদের তরফ থেকে নাইলে তো বেশি লাগে। কলেজ লাইফ থেকে এখন পর্যন্ত সম্পর্ক রয়েছে এবং সত্যি কথা বলতে কি যে আমার যখনই মানসিকভাবে আমি কোনো সময় ভারাক্রান্ত হয়েছি, আমি তাদের কাছ থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি এবং তারা সবসময় আমার পাশে এসে দাঁড়িয়েছে। তো একটা মানুষের জীবনে এটা একটা বড় পাওনা, যেরকম হিতৈষী সেই সঙ্গে সঙ্গে এরকম নিঃস্বার্থভাবে সঙ্গে থাকা, বিভিন্ন সময়ে পরামর্শ দেওয়া, সঠিক পরামর্শ দেওয়া। তো এটা একদিকে চিন্তা করলে এটা আমার আরেকটি পরিবার আমি বলতে পারি। স্বাভাবিকভাবে আজকে এখানে যখন
তোমরা বললে যে আমি এখানে আসব। আজকে প্রোগ্রাম, অনেক প্রোগ্রাম, এরপরে আরো 4-5টা প্রোগ্রাম আছে। তারপরেও আমার মনের ভেতর থেকে আমি একটা সাড়া পেলাম যে এখানে যেতেই হবে। এবং এখন একটু আগে আমি দরগাগুনাতে একটা গভর্নমেন্ট প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম থেকে আমি সোজা এখানে চলে এসেছি। দায়িত্ব পেয়েছি, এতদিন সংগঠনে কাজ করেছি, এখন আমাকে জনসাধারণের কাজের জন্য দল আমাকে সুযোগ দিয়েছে। তোমাদের শুভেচ্ছা, সবার শুভেচ্ছা নিয়ে আমি ইতিমধ্যে কিছু কাজ আমি শুরু করেছি। এবং সবথেকে বড় জিনিস যেটা আমি লক্ষ্য করেছি, যে সাংসদ নির্বাচিত হওয়ার, তাই বলি যে এই সংবর্ধনার সঠিক মূল্যায়ন কর্ণাটক তো দেবে। আমার মনে জানি যে এই সত্যের আর এই সংবর্ধনার সত্যি মূল্যায়ন কর্ণাটক তো ঠিকই দেবে। আর আরেকটা কথা জানি যে উনি প্রথম দিন যেদিন এয়ারপোর্টে দিল্লি যাত্রী হন, তখনই আমি যা দেখেছি যে একজন মন্ত্রীর সঙ্গে কি কথাবার্তা বলছে, যে ট্রেন নিয়ে, ফ্লাইট নিয়ে, এই বাস্তবায়িত জিনিসটা দেখার পর আমার মনে খুব আনন্দ হয় যে যাও, এখনো শপথ গ্রহণ করেনি, কাজ শুরু করে দিয়েছে, গ্রেট জব। আমি লিখে দিয়েছি যে গ্রেট জব তুমি। এই বলে আমি বলছি যে উনি পারবেন, উনি নিষ্ঠাবান আছেন, ওনার চিন্তাধারা সঠিক আছে, কারণ কর্মকর্তা ছেলে একদম প্রকৃত। তো ভীষণ ভালো লাগছে। আরেকটা জিনিস আমি কর্ণাটক থেকে একটা কথা বলবো, যে আমরা 2011, 2016, 2021 তিনটা বিধানসভায় কর্ণাটক, এবং ও নিজে তো হবেই, ওর যারা শুভাকাঙ্ক্ষী এবং আমরা যারা বন্ধুরা, আমরা 2011-তে ভেবেছিলাম যে বিধানসভায় আমাদের বন্ধু হয়তো মনোনয়ন পায়নি, 2016-তে পায়নি, 2021-এ পায়নি, 2014-তে সাংসদ নির্বাচন হয়েছে, এটাতেও পায়নি। আমরা আশা করেছিলাম পাবে। 2019 এবং 24 তো এতটা যখন গেছে, কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে আমার খুব মনে লেগেছে এবং আমার বন্ধুর জন্য গর্ব হচ্ছে যে কোনোদিন ওকে বলতে শুনিনি যে আমি এত। শিলচর কৃষ্ণচরণ রোডে 2 পরিচারিকার ঝগড়ার ঘটনায় এলাকা জুড়ে জোর চর্চা। শিলচর আঙ্গিরখাড়ির পশ্চিম কৃষ্ণচরণ রোডের বিএসএনএলের অবসরপ্রাপ্ত কর্মচারীর ঘরে 2 পরিচারিকার ঝগড়ার ঘটনা এলাকায় জোর চর্চা চলছে। জানা গেছে, এলাকার বিএসএনএলের অবসরপ্রাপ্ত কর্মী বিজন বিহারী করের ঘরে প্রায় 35 বছর ধরে লীলা পিল্লে নামের এক মহিলা পরিচারিকা কাজ করছেন। লীলা যখন বিজন বিহারীর ঘরে প্রথম আসেন, তখন ঘরে আরেকটি মেয়ে কাজ করত। ওই মেয়েটিকে বিয়ে দিয়ে দেন বিজন বিহারী। 35 বছর ধরে লীলা পিল্লে সেখানে থাকলেও সম্প্রতি ওই আগের মহিলা পুনরায় ফিরে আসেন বিজন বিহারীর ঘরে। রবিবার ওই মহিলা এবং বিজন বিহারী দুজনই লীলা পিল্লেকে মারপিট করে ঘর থেকে বের করে দেন বলে অভিযোগ। এ নিয়ে রবিবার এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে প্রতিবেশীরা বিজন বিহারীর বাড়িতে ছুটে আসেন, কিন্তু বিজন বিহারী পাড়া প্রতিবেশীদের সাথে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে সুবিচার চান লীলা পিল্লে। রোডের বাসিন্দা, পিছনের যে বাসাটা দেখা যায় এটা বিজন বিহারী করের বাসা। তান বাসা নিচে এক পার্টি তান বারাটিয়া হিসাবে দিছেন, তাইন কইরা তান বারাটিয়া, কিন্তু আমরা যতটুকু জানি তান বারাটিয়া নাই, তার লগে তান একটা মধুর সম্পর্ক আছে। উপরে তান একজন তার সঙ্গে থাকতো একজন মানুষ, আজকে মহিলা মানুষ 20-25 বছর থেকে আমরা দেখা মতে তাই তো এখানে আছে, তানরে দেখাশোনা করছে, তান রান্না বাড়া কইন, কাম কাজ কইন, অলিখিত বউর মতোই আছিল। নিচেও একজন আছে, উপরে একজন আছে। এখন শোনা যার যেটা যে তান বাসাটা বলে তাই নিচের ভদ্রমহিলারে লেখিয়া দিলাইছেন, গিফট করছেন আর কি, গিফট ডেট বানাইছেন রেখা ঘোষের নামে। আমরা চাই না তাই ভদ্রমহিলা আইসেন, হ্যাঁ তাই ভদ্রমহিলা তাই আমার কাছে একদিন আইসেন, আইয়া কইরা যে এরম তারা তখন আমার ঘর থেকে বার করে দেন।
এখন আপনারা আমার একটু সাহায্য করুন কী করা যায়। তা আমরা তাই কোনো কোর্টে গেছিল কোনো কাজে, এইসব কাজ নিয়ে মনে গেছিল, যাওয়ার পরে দেখা গেছে আইয়া দেখে ঘরটা তালা মারি দিছে, কারণ ঘরে তাই উঠতে পারেন না, গেট তালা মারিয়া রাখা, কান্নাকাটি করছে, চিৎকার চেঁচামেচি করছে। এও কিছু মানুষ আনিয়া রাখছে, ওই যে রেখা ঘুষের হাজবেন্ডে মানুষ আনিয়া রাখছে, তারাও গালিগালাজ করছে, পাড়ার মানুষও গালিগালাজ করছে। তারপরে এই বাজেভাবে ব্যবহার করছে পাড়ার মানুষের লগে আর কি। এটা অসামাজিক যত কাজ কারবার আছে সব তারার এখানেই হয়। তখন আমরা যেটা পাড়ার তরফ থেকে কইছি, যেহেতু তাই উপরের মানুষটার লইয়া অতদিন আসিল, নিচের মানুষটাও আছে, তাহলে তান যদি সম্পত্তি ভাগ করে দিতেই লাগে এমন সিচুয়েশন আছে, তাহলে দুজনের সমানভাবে দিয়া দেব। একজনের দেড় আর একজনের বিক্রি করে ঘর থেকে বার করে দেয়, এটা ঠিক না। আমরা মানে ওইটাই আমরা কিন্তু আসলাম আলোচনার মাধ্যমে শেষ করার লাগে, কিন্তু আমরা সেই সহযোগিতা তারা করছে না, আমরাও বাসার ভিতরে ঢুকতে দিচ্ছে না। তারা আজে বাজে কথাবার্তাও কইছে, সবসময় আমরা তালা মারিয়া রাখছে তারা ঘরের মধ্যে। এখানে সব ভালো ভালো এডুকেটেড চাকরি যান সব, উনিও ভালো চাকরি করতেন এক সময়, কিন্তু আজকে উনার কিছুই নাই, লাজ লজ্জা কিছুই নেই, পুরা অবস্থা খারাপ, পাড়ার সম্মান সব শেষ। আমরা এখন চাই সোশিয়াল মানুষটা কোনোদিন পাড়ার কেউ লোক মিলিয়েও রয়েছে না, কেউর কোনো ব্যাপার বিধি কোনো কিছুতে তাই যায় না, তাই সবসময় আলাদা আলাদা থাকে। কোনো জায়গায় গেলে তাই উপরের মানুষটারও লগে লইয়া যেত, নিচের মানুষটারও লগে লইয়া যেত, এক লগে যেত। মনে হয়তো যেমন তার দুইজনে দুই দিকে দুই বউ লইয়া তাই নাটে, এরকম অবস্থা তাই আছে। তখন একজনকে দিয়া দিছে আর একজনকে কিছু দেন না। পাড়ার দুর্গাপূজার চান্দা নিতে হলে বলে আমার পরিবার আছে, কিন্তু আমরা বিন করলে হয়তো আরো বাইরিব, আরো দুই চারটা কেস এরকম বাইরিতে পারে, আমরা যতটুকু জানি এরকম দুই চারটা কেস আরো পক্ষ থেকে। তো আমাদের জানা মতো এই পাড়ার যে আমার দাদারা যা বলেছেন অনেক সত্য কথা বলেছেন, একটা পাড়ার মান সম্মান ইজ্জত আছে, ওনার ব্যাপারে যা কিছু শুনে যাচ্ছি তা কোনো সময়ও অবৈধ, তা মানে কোনো সময় রাইট নয়। যার জন্য আমাদের উদ্দেশ্য ওই যে ভদ্রলোক নাম যে বলেছেন ওই যে বাড়ির, তো আমরা এসেছিলাম একটা মিউচিলে শেষ করার জন্য। তো মিউচিলে শেষ করতে আসার পরে ওনার বাড়ি থেকে বের হয়ে আমাদেরকে গেটটা খুলে দেন নাই। আমরা বলেছি যে আমরা ঝগড়া বিবাদ কিছু করতে আসিনি, আমরা মহিলা সমিতির পক্ষ থেকে এসেছি। তো আমাদের পাড়ার কমিশনারও আমাদের সঙ্গে আছেন। তো আমরা সবাই মিলে একটা মিউচিলে শেষ করে দেই। এখানে আমাদের আইনে আমরা যাচ্ছি না, ওরা আমাদেরকে বলেছে আমরা গেট খুলবো না, আমরা কিছু জানি না, থানা পুলিশে চলে যাও। তো আমরা মহিলা সমিতির পক্ষ থেকে এভাবে অনেক সমস্যার সমাধান করেছি। তাই ভেবেছি যে কৃষ্ণচরণ চুকে অনেক খারাপ, আচ্ছা যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, যেহেতু ভদ্রলোকের কেউ নেই, যার জন্য একজনকে উনি সব লিখে দিয়েছেন আর আরেকজনকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন, তা হবে না। মেয়ে লোকেরও লাইফ চাই, এতে আমরা যত দূর যেতে লাগে আমরা তত দূর যাব, আমরা ছাড়বো না। এটা আমরা বারে বারে বলছি, আমরা তার বিচার চাই। আমরা পুলিশ প্রশাসনের কাছেও বলছি আমাদের বিচার চাই, বিচার আমাদের লাগবে। আমাদের লীলা পিল্লে আচ্ছা, আমি তোমরা দাঁড়ানো না আই গেছো মানে 20 বছর আগে আমার ছেলেটা 5-6 আর আমার বয়স এই সময় আমার জামাই মারা গেছে। আমি টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, আমার জামাইয়ের অসুখের বাচ্চাটারে মানুষ করার লাগে। তারপরে তেনে করে আইসি আমার বাচ্চাটারে মানুষ করবো, একটু কাজ করি তোরা টাকা পয়সা পাইলে তাইলে আমাদের রাখছে। পয়সা আমি একা ঘরে থাকি, একটা মেয়ে লোক কাজের আছে, তাইলে আমি বিয়া দিলেছি। তারপরে তাই গেছে গিয়ে এখন আমার লগে কেউ নাই, তুমি থাকবা। আর তোমার 2-3 মাস আমি কাজ করছি, করার পরে কইছে বাচ্চাটার লাগে তুমি দৌড়াই দৌড়াই যাও, তোমার বড় বোনের কাছে দিয়া রাখি দো, আমি মাসে 1 টাকা দিলেই মো তার লেখাপড়ার লাগে, তার খাবার লাগে। তো আমি মানছি, মানার পরে তাই না আমার যাওয়াতে বন্ধ করছে। করিয়া কইছে তুমি আর কই যেতে, আমার কাছেও থাকো, আমার কেউ নাই, তোমারও জামাই নাই, আগে পিছিয়ে কেউ নাই, একটা ছেলে আছে, এটা মানুষ হইব, তুমি আমার রাত্রে অসুবিধা তুমি থাকি যাও। তারপরে আমি ট্রেনের এখানে থাকি গেলাম। কোয়ার্টারও আমি 5 বছর রয়েছি এরকম, ট্রেনে রান্না বাড়া খাওয়া এটা আমি করতাম। করার পরে আইসি গান্ধীখালি আইসি আমার 35 বছরের মতো। হ্যাঁ, 35 বছর হয়েছে রাঙ্গিরখালি।
তারপরে কি হয়েছে একদিন তাইনে ডাক্তারের ঘরে যেত, যাওয়ার পরে তারা কইছে আমি জিজ্ঞেস কই নিয়ে যেতে, কইছে আমি ডাক্তার দেখানে যাই। ডাক্তার দেখানে যাই কইয়া তাইলে একটু ডাক্তার লইয়া গেছে গাড়ি দিয়া, নেওয়ার পরে আর ঘরে আনিয়া দিছে না, তারা ঘরেও রাখি দিছে। রাখার পরে আমি 2 দিন আমি ঘরে হাল্লা চিল্লা করছি, করার পরে তাইলে আমি ডাকাত গেছি, তাইলে আজকে যেতাম না, কালকে যেতাম না, মেয়ে লোকটা এখন থাকুক না 2 দিন আমার কাছে, তাইলে আমি উঠে দিব। এটা কইয়া গেছে কি 1 মাস গেছে কি 2 মাস গেছে কি 3 মাস এমন পড়ছে। তারা কোন ফাঁকে দিয়ে তারা নামে জায়গাটা করে লইছে। আর খালি কই অসুস্থ বাইরিত না, অসুস্থ বাইরিত না, ঘরের মাঝে তালা লাগাই রাখে, আমারে দেখতে দেয় না আর আমার সঙ্গে কথাও কইতে দেয় না। তা আমি এটা না করি আমি কিতা করছি, ঘরে থাকি আল্লাহ চিল্লা করি আমি কানতাম। একদিন দেখা যায় পুলিশ তারা নিয়ে আইছে, তাইলে নিয়ে গেছে থানা, কইছে ডাক্তার দেখার, কইয়া পুলিশ নিয়ে আইছে। পুলিশে আইয়া কইছে লীলা পিল্লে তুমি চুরি করছো। আমি বলছি আমি কিতা চুরি করতো, আমি তো এই ঘরেও থাকি, চুরি করিয়া কিতা করতাম। কইছে তুমি সোনার টাকা চুরি করছো। তো আমার গলার সোনার চেইন আছে, এটা টান মারি ধরছে পুলিশে, ধরিয়া কইছে যে এই চেইনটাকে দিছে। আমি বলছি তাইলে জিগাইলে চেইনটা আমি চুরি করলে তো লুকাই নিতাম। তাইলে জিগাইছে আপনি দিছেন নিয়ে, কইছে আমি দিছি। তো টাকাটাও আমি খরচার লাগি দিছি, তোরা রাখবো আর তোরা টাকা পয়সা খরচ করবো, করিয়া ঘর চলবো। তারপরে দিয়া তাইলে আবার নিচে ঘরে আইতে দিছিল। নিচে নেওয়ার পরে তাইলে নিচে গিয়ে রাখছে, আর কইটো আটকাইয়া রাখছে আমার তালা মারার লাগে। মেয়ে লোকটা কইছে তুমি বউ, তোমার লগে কথা আছে। তাই আমি বইতে আছি, বইতে 7টা বাজে গেছে। তারপরে এক কাম করো বাসার যাও গিয়া তোমার তালা লাগাই দিব। দূরেই আমি আইছি, দেখি তালা লাগাই দিছে। বহুত হাল্লা চিল্লা খান্দা কুটা করছি, ফারার মানুষ আইছে, তারা কইছে যাও, ফারার মানুষ ডাকছে তো তারা লিয়া খারাপ বাসা আমি তারা লিয়া ঘুমাই থাকো, তারার লগে হইয়া তুমি যাও। তারপরে আমি খান্দা কুটা করিয়া তো উকিলরে ফোন করলাম, উকিলে কইছে আজকে দায়িত্ব কিচ্ছু হইতো না, তুমি কালকে সকালে ওইখানে থাকিও না, যদি মারা দৌড়ে যাও তো এটার দায়ী খেয়ে নেবো। আমি কইছি আমি জানি না কে দায়ী নেবো। কইছে না এরকম হইতো না, তুমি তোমার বোনের বাসা। তো ওই যে বোনের বাসাত গেছি, আজকে 5-6 দিন থেকে আমি দৌড়াদৌড়ি করি, কিছু না পারি আমি তারারে তারারে দেখাইছি, আমার বিচার করিয়া দেন, আমারে ব্যবস্থা করিয়া দেন। এই লোকটারে গড়তে বাইরিতেও দেয় না, বাইরিতে চাইলে টানিয়া ঘরে নিয়ে শিক্ষারি মারিয়া রাখি দেয়। তো আমার দেখতে মানে প্রেসিডেন্ট হইতেছি তাই ধরেন 4 তারিখ শুক্রবার আসলো, আমার এখানে গেছুন অসহায় অবস্থায় কান্দা কুটি করিয়া গেছুন যে এইভাবে আমি তো মানে কৃষ্ণচরণ লেন থাকি, আর ওই যে বিজন বিহারী করের লগে আজকে মানে 35 বছর থেকে আমার সম্পর্ক, আমি উপরে থাকি তাইনে লইয়া। আমার বাচ্চা ছোটোর থেকে মানে ছোটো আসতো 3 বছর, তখন তাই আমার কোথাও বাচ্চা লেবরিটি আমার সব কিছু লইছেন লইয়া আমি এখানে আইসি। হ্যাঁ, আর এরপরে নিচে আরেকজন ভদ্রমহিলা থাকুন, কিছুদিন হয়েছে আইসে, আইয়া তাই নিচ পুরা দখল করছেন, করিয়া তাইনরে মারপিট করিয়া ঘর থেকে বাই করে দিয়েছেন আজকে 4-5 দিন আগে। তাই অসহায় অবস্থা হইয়া আমার সংসার গেছেন, গিয়া কান্দাকুটি করতেছেন, এখন আমার বাসা আমার একটা কিচ্ছু দো, আমি কিচ্ছু নেই নিশ্চয়, এখন আমি রাস্তায় ঘুরতেছি। ওই আমরা একটা মানে সাহায্য এখানে আইসি মাত কথা করার লেগে যে একটা সলিউশনে আই যে আমরা সংস্থার লগে বইয়া, তখন তারা আমরা কইছেন যে না এখানে কোনো সলিউশন হইতো না, যাও থানার যাও, মানে কোর্টও যাও, এইসব আমরা দেখান। আমরা একটা সংস্থা আইসি কোনো ঝগড়াঝাটি লেগে না, আমরা আইসি একটা সলিউশন করার লেগে। তাই যে একটা 35 বছর থেকে রয়েছেন তারা তাইনের কেন এই ভদ্রলোকটায় তাইনটা কিচ্ছু দিল না, তাই তারার নিচের ঘর আইয়া বুইয়া রয়েছে, আর তাইনটা যে এরকম রাস্তা ছাড়ি দিচ্ছেন তাই একটা মানে একটা তো তাই একটা লাইফ লিবিলিটি দিত তো, যে আমি একটা কিছু পাই। তাই আজকে রাস্তায় ঘুরতো নি, তাই এই আজকে বুড়া বয়সে রাস্তা ঘুরতো নি, 23 বছর বয়সে আসতো, আর এখন প্রায় 60-এর কিনারও, আজকে তাই রাস্তা ঘুরতো নি, তাই তো একটা কিছু চাই না নি। তাই এটাই কইছেন যে আমরা সংস্থা গিয়া কইছেন যে আমার একটা কিচ্ছু আমার লাইফটা বাসে এদো, আমি এখন কই যেতাম, কই কিতা করতাম, আমি 4-5 দিন থেকে রাস্তায় ঘুরতেছি। গত পরশুদিন আমার সংস্থা গিয়া হাজির রয়েছেন, খানতে অবস্থা খুবই খারাপ। তাই না ওই আমি আজকে আমার সংস্থার মানুষ লইয়া আইসি, আইয়া তারা কইতেছে এদিকে গেইটে তালা, ঘরে তালা, সব কিছু তালা, তারা তালাই খুলে না। আমরা হচ্ছে আমরা তো মানে মাইডাঙ্গা খোলার লেগে আইছি না, আমরা সলিউশনের লেগে আইসি আমরা সংস্থা থেকে। হইতেছে না হইতো না, আমরা খুলতাম না। আরে কেন খুলতাম না, আমার বাড়ি আমার ঘর, আমি বুঝবো খুলবো কি না করবো, এটা একটা কথা হইল না। আমরা আইসি সংস্থা থেকে, আমরা সামাজিক কাজ করি, আমরা একটা সাহায্য লেগে আইসি। আজকে তাইনের লগে পাড়া প্রতিবেশীও সব আছে, পাড়া প্রতিবেশীও তাইনে হেল্প করা, পাড়া প্রতিবেশীও কইতেছেন যে এই মহিলারে রাস্তা ছাড়ি দিছে, হ্যাঁ এটা একটু আপনারা দেখিয়া দিই। তো এখন আমরা আর কোনো অবস্থা নাই, আমরা এখন প্রশাসনের কাছে যাইমু, প্রশাসনে কিতা ইয়ে করে, আর MLA-র কাছেও যাইমু, MLA এটা কিতা মানে ব্যবস্থা নেয়, এটাই আমরা মানে এখন চাইতেছি, আর কিছু চাইতেছি না। MLA-র দাদারে কইতাছি, আর কিছু বিচার যেটা হয় এটা আমরা করিয়া ঢুকাই। ভদ্রমহিলার নাম হলো লীলা পিল্লে। রাজ্য সরকারের ল্যাঙ্গুইস্টিক মাইনরিটি ডেভেলপমেন্ট কাউন্সিলের উদ্যোগে শিলচর চাতলা আওড়ে গড়ে উঠেছে গার্লস হোস্টেল।
আসাম সরকারের ল্যাঙ্গুয়েজ মাইনরিটি ডেভেলপমেন্ট কাউন্সিলের 2.5 কোটি টাকা বরাদ্দকৃত অর্থে শিলচর শিলকুড়ি মিঠাপালির নিকটে চাতলা হাওরে গড়ে উঠেছে একটি গার্লস হোস্টেল। এই উপলক্ষে রবিবার এক ভূমি পুজোর আয়োজন করা হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসামের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ, লিঙ্গুইস্টিক মাইনরিটি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব, ভাইস চেয়ারম্যান সুশান্ত বিশ্বাস, বিজেপি সভাপতি তথা বেঙ্গলি স্পিকিং ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান রূপম সাহা সহ অ্যাসিস্ট্যান্ট কমিশনার বর্ণিকা চেতিয়া, পিডব্লিউডি বিল্ডিংয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উজ্জ্বল ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। মহিলাদের সশক্তিকরণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকার কর্তৃক গ্রহণ করা বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন মুখ্য অতিথি, 2 সাংসদ সহ বিশিষ্টজনেরা। এরই অঙ্গ হিসেবে এখানে ছাত্রীবাস গড়ে ওঠার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার, বলেন বক্তারা। 12 মাসের নির্ধারিত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে ঠিকাদারের প্রতি আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন দেবাশিস সোম। যা দেওয়া হয়েছে পুরোপুরি দেওয়া হয়েছে এবং এই বছর আমরা আবার কিছু ই-রিক্সা দেওয়া হবে। নভেম্বরের পরে আমাদের অ্যাপ্লিকেশনসগুলো আসবে। খুব নিট এন্ড ক্লিন ভাবে দেওয়া হয়, কেউ বলতে পারবে না যে মুখ দেখে দেওয়া হয়, অনলাইনে অ্যাপ্লাই করে। বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীর সাথে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক, মামলা করে সুবিচার চাইলেন অন্তঃসত্ত্বা যুবতী। বিয়ের প্রলোভন দিয়ে যুবতীর সাথে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক, বর্তমানে 2 মাসের অন্তঃসত্ত্বা পিতৃমাতৃহীন হতদরিদ্র যুবতী। সুবিচারের দাবিতে শিলচর সদর থানায় মামলা করলেন অসহায় ওই যুবতী। রবিবার সদর থানায় মামলা করে শিল পদবীর ওই যুবতী জানান, প্রতিবেশী মন্টু শুক্লবৈদ্য নামের যুবক দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করতে থাকে। বর্তমানে 2 মাসের অন্তঃসত্ত্বা তিনি। এমন পরিস্থিতিতে মন্টুকে বিয়ের জন্য চাপ দিলে তার ঘরে ডেকে নিয়ে বেধড়ক মারপিট করেন বলে অভিযোগ করেন। এ নিয়ে মন্টু সহ তার পরিবারের আরও 4 জন সদস্যদের বিরুদ্ধে মামলা করে সুবিচার কামনা করেছেন তিনি। আজকে তার ঘরে যাওয়ার পরে ঘর সব মিলিয়া আমার অপমান করিয়া মারিয়া দরিয়া ঘর থেকে বার করে দিয়েছিল, চুলমুটি দরিয়া বুঝছেন। আমার লগে তার কোনো সম্পর্ক নাই। আমি জুজুবস্তি তারে বিয়া করার চেষ্টা করলাম। হে বাচ্চা ছেলে, আমি বয়স্ক, আমার বয়স 50 বছর। আমি কারোর কাছে বিচার চাই, আর যদি বিচার পাই না তে আমি সুইসাইড করব। আমি মানুষের মানুষ চাই, আমি তারাই চাই। যেভাবে আমার জ্বালা হয়েছে আজকে হে রাত্রে আমার দেখ করে মারি নিব, ওরকম কথা হে কর। আমারে তার বোনের জামাইও কর, তার দুটা বোনও কর। তার নাম সোনাবুড়ি বুড়ি। তারা এই সদর থানাতে আবার আপত্তি করছে যে আমি জুজুবস্তি তারে বিয়া করিলি, আর এ বাচ্চা ছেলে গ্রামেরও লোক, বয়স্ক লোকরা ওরকম কইছে, আর আমার বাইরে ওরকম করছে জুজুবস্তি বিয়া করলিয়া। কিন্তু তার আমার যে সম্পর্ক 9 বছর থাকিয়া, এটা প্রমাণ যে মোবাইলও আসলে এই মোবাইলটা মারি ধরে লিয়া গেছে গিয়ে আমার কাছ থেকে, কোনো প্রমাণ রাখছে না। এটাই প্রমাণ আমার কাছে আছে, তার যে সন্তানটা আছে আমি এটা প্রমাণ করতে পারবো এটা তারই সন্তান, আখেরও না। আজকে আমি মা বাবার এক মেয়েও ইয়া বেজ্জতির খাতা পাইছি, যাতে এই বিচারটা আমি চাই, আর যদি পাই না তাই আমি সুইসাইড করব। মন্টু শুক্লবৈদ্য। বাসা কোন জায়গায়? বাসা আমার বাসা কিনারো বেতুখান্দি। আমার লাগাগড়, আমার জমিন কিনিয়া তারা বাড়ি বানাইছে। আর আজকেও তারা আমি তার ঘরে যাওয়ার পরে তার বোনের জামাই অরিজিনাল আশ্রম রোডে তার বাসিন্দা আসছিলাম। তারা ওখান থেকে আবার পরে তার বাবার চক্রান্ত করে আর 1.5 কাঠা জমি কিনছেন। তার উদ্দেশ্য হইল পুরা জমি কিনতে আমার জানে মানিলে, এটা আমার মানিলে লেবাইর বুটার যুক্ত দিয়ে আইতে দেয় না, যেটা আইলে তার অসুবিধা হইব, তার মতো করে আমার খাইতে পারতো না। বাইরের বুটা বাবার বাড়ি থাকে, 2 সপ্তাহের মধ্যে 2 দিন বাড়িতে থাকে, বাকি দিন তার শ্বশুর বাড়িতে থাকে। ডেলি বিকালে যায়, ডেলি সকালে দোকানদারি করে। এই সুযোগটা ইয়া আমার এইভাবে সর্বনাশ করে। গ্রামের নজরের মধ্যে আমার এ খারাপ করছে, আর হিয়া বালা থাকে সবসময়, তার শতানিটা সামনে আয় না। আজকে আমি বাইরেও ইয়া মিডিয়ার সামনে আইছি, আমি সুবিচারটা চাই। থানার কাছে আমি সুবিচার চাইছি। আমি কালকে এফআইআর হয়ে গেছি, তারা কোনো সেকশন লইছে না। তারা আমার আর বুঝার যে জায়গার মধ্যে বিচার শেষ করলি তা আমার না, আমি বিচার চাই, যতদূর যাওয়া লাগে যাইমো, আমি সুবিচার চাই। তো ওখান তারা বলছে আমার মেডিকেল লিয়া যাইব। মহরম উপলক্ষে পথ চলতি মানুষের মধ্যে শরবত বিতরণ শিলচরে। আজ মহরম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরা মহরম উপলক্ষে পথ চলতি মানুষের মধ্যে শরবত বিতরণ করা হয় বরাক উপত্যকার শিলচরে। এদিন শিলচরের
কাঁঠাল পয়েন্টে বটেরতল, ফজলসহ মোকাম পয়েন্ট, বাকুরসহ মোকাম পয়েন্ট, রামনগর সহ বিভিন্ন জায়গায় পথ চলতে জাতি ধর্ম মত নির্বিশেষে সকলের হাতে শরবত তুলে দেন যুবকরা। এর কারণ হচ্ছে কারবালার প্রান্তরে ইমাম হোসেনের কাফেলা যখন পৌঁছায় তখন তারা জলের পিপাসায় তীব্রভাবে কাতর হয়ে পড়েছিলেন। সেই সময় ইউফ্রেটিস নদীর তাদের থেকে খুব দূরে ছিল না, কিন্তু শত্রুরা তাদের জল সংগ্রহ করতে দেয়নি। ইমাম হোসেনের শিশু সন্তানরাও পিপাসায় কাতর হয়ে ছটফট করছিল কারবালার ময়দানে। সেই পিপাসার কথা স্মরণ করে সকল মানুষের উদ্দেশ্যে এই শরবত বিতরণ করা হয়। এছাড়াও আজ অনেকেই রোজা রেখেছেন আশুদের স্মরণ করে। তাছাড়া বিভিন্ন মসজিদ এবং মহল্লায় শিরনি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শেষ হইব এখন ফজলসা মোকাম কমিটির পক্ষ থেকে মহরম উপলক্ষে সবাইকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। আজ শুভ মহরম। ফজলসা মোকাম কমিটির পক্ষ থেকে আজ শরবতে মহাব্বত আমরা আয়োজন করেছি। তার সঙ্গে আমরা আয়োজন করেছি খিচুড়ি। জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আমরা আজ আমাদের পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে শরবত বিতরণ করেছি। একটু পরে আমরা খিচুড়ি বিতরণ করব। সবার সহযোগিতা কামনা করছি। এটা কি কমিটির তরফ থেকে করা হচ্ছে? এটা কমিটির পক্ষ থেকে করা হচ্ছে। এবার কি প্রথম নাকি? শরবতে মহাব্বত প্রথমবার, আর খিচুড়ি প্রত্যেক বছরই হয়, এবারও খিচুড়ি হবে। যক্ষা রোগীদের পাশে এসে দাঁড়ালো শিলচর ফুডগ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশন। শনিবার শিলচর সিভিল হাসপাতালে জেলা যক্ষা কেন্দ্রে 15 জন যক্ষা রোগীর হাতে পুষ্টিকর খাবারের প্যাকেট তুলে দিল শিলচর ফুডগ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশন। সংস্থার উদ্যোগে আসলে এক বৃহত্তর জাতীয় প্রয়াসের অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টিবি মুক্ত ভারত অভিযানে সাড়া দিয়ে নিক্ষর মিত্র হিসাবে এই পথ চলা শিলচরের এই অ্যাসোসিয়েশন এখন এক কার্যকর অংশীদার। সংস্থার সভাপতি অসিত দত্ত বলেন, আমাদের সংগঠন এই দায়িত্ব 6 মাসের জন্য নিলেও আগামী দিনে তা মেয়াদ বাড়তেও পারে। এই মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপক পাল, প্রাক্তন সভাপতি প্রণব পাল চৌধুরী, প্রবীণ সদস্য বিষ্ণুপদ পাল, বিভূতি পাল এবং নেপাল সাহা প্রমুখ। এই দায়িত্ব দেওয়াতে আমরা অভিভূত এবং আগামীতে আমরা আপনাদের সঙ্গে থাকব। গভর্নমেন্টের প্রতিজ্ঞাবদ্ধ যে আমি 2025-এ এই রোগটারে নির্মূল করা হয়েছে। হয়তো কিছু বাদও পড়তে পারে, তবে আমরা এই প্রচেষ্টাটা সর্বদাই চালাই যাইব। এবং প্রথম যখন আমরা এই সাপোর্টটা যখন সাপোর্ট দিবার লেগে আমরা কাছে করা হয়েছে, আমরা ঠিক কতটা গুরুত্ব দিছি না এবং এটা বুঝছি না যে এটা ওয়েদার এটা আমার পেশেন্টের কাছে যাইব কি না। তার জন্য আমরা ওই গিফট হ্যাম্পার আকারে একটা বানাইয়া আনছি। তো আজকে আমরা এখানে আওয়ার পরে আমরা আপনাদের কইয়া দিয়ার যে আমরা আরও বেটার নিউট্রিশনাল প্রোডাক্ট দিবার চেষ্টা করব। আর হয়তো এটা একটা অনুমাত্র আমরার তরফ থেকে, কিন্তু আমরা কিন্তু কন্টিনিউয়াস আপনার সঙ্গে থাকবো। আমরা এই 6 মাসের দায়িত্ব দেওয়া হয়েছে, তারপরেও যদি আপনার এই প্রোগ্রামটা চলতে থাকে তো আমরা দায়িত্ব দিলে আমরা আনন্দিত হইব। আর যারা এখানে পেশেন্ট তারারে মঙ্গল কামনা করি আর তাড়াতাড়ি তারা সুস্থ হইতা যাবে। তাই এটাও কইছেন যে যক্ষা রোগীদের যারা এদেরকে যতক্ষণ পর্যন্ত সাপোর্ট দেওয়া যায় সেই হিসাবে আমরা সাপোর্টটা দিতে লাগবে। তো দেখুন আপনারা নিশ্চয় আপনারা যারা এখানে চিকিৎসা চলে প্রত্যেকে আপনারা ট্রিটমেন্ট যখন শুরু হয়েছিল তার আগে যে ডায়াগনোসিস হয়েছিল টিবি বলিয়া, সেই ডায়াগনোসিস থেকে লইয়া তারপরে যে চিকিৎসা যেটা চলে এইটা বা একদম শেষ হওয়া পর্যন্ত আপনাদের কোনো সরকারি যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে আর কি আপনাদের 1 পয়সাও কোনো এটার বিনিময়ে দিতে লাগছে না। ঠিক না নি কথা? 1 পয়সাও দিতে লাগছে না। উপরন্তু সরকারের তরফ থাকিয়া প্রত্যেক মাসে প্রত্যেক টিবি পেশেন্টে 1000 টাকা করিয়া দেওয়া হইব
অনেকে পাইছেন, অনেকে আগামীতে দেওয়া হইব। এবং এর জন্য আপনারা যখন ট্রিটমেন্ট শুরু হয় প্রত্যেকে নিজের নিজের ব্যাংকের ডিটেলসটা দিছেন অবশ্যই। বিভিন্ন রকম যারা সমাজে উচ্চপদস্থ ব্যক্তি, বিভিন্ন সংস্থা, বিভিন্ন রকমের ইয়ের থেকে আমরা প্রত্যেকে নিশ্চয় মিত্র হিসাবে মানে পেশেন্টরে যাতে সাহায্য করে এই হিসাবে আমরা প্রত্যেকের কাছে এটা আবেদন রাখছি। এবং কিছুদিন আগে আমাদের জেলা উপায়ুক্ত মহাশয় প্রত্যেক যারা পিআরআই মেম্বার আছে, যত নির্বাচিত জনপ্রতিনিধিরা, ওই যে গাঁও পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি, প্রত্যেকের কাছে আবেদন জানাইছেন যাতে যক্ষা রোগীরা তারা নিউট্রিশনাল সাপোর্ট দিয়ে সাহায্য করেন। তো এই আমাদের এই আবেদনে সাড়া দিয়া আজকে শিলচর ফুড গ্রেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনে আপনাদের তারা একটা নিউট্রিশনাল সাপোর্ট প্রদান করবা। এবং একগুচ্ছ কার্যসূচির মাধ্যমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন করল উধারবন্দ বিজেপি মন্ডল কার্যালয়ে। একগুচ্ছ কর্মসূচির মাধ্যমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন করা হলো উধারবন্দ মন্ডল বিজেপি কার্যালয়ে রবিবার সকাল 11:30টায়। প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় উধারবন্দ মন্ডল বিজেপি কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। এদিন উধারবন্দ যোগেশচন্দ্র বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি দিয়ে অনুষ্ঠান শেষ করেন তারা। বিধায়ক মিহিরকান্তি সোম, উধারবন্দ মন্ডল বিজেপির সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ডল সাধারণ সম্পাদক স্বরূপ দত্ত, নবনির্বাচিত মন্ডলের সম্পাদক প্রদ্যুৎ চক্রবর্তী, 2 জেলা পরিষদ রোহিত সিং ও দীপ্তি শুক্লবৈদ্য, মৃণাল ভট্টাচার্য সহ দলীয় কার্যকর্তারা। दो निशान, दो प्रधान, दो विधान, नहीं चलेगा এই কথাটা বলে উনি তখন সবাইকে, সারা ভারতবর্ষের মানুষকে একত্রিত হয়েছিলেন যে ওইটা ভারতবর্ষের অঙ্গ এবং ভারতবর্ষের এখানে ভারতীয় বিধান, সেখানে একটা সংবিধান ছিল। ওইখানে যদি যেতে হয় ভারতীয়রা তাহলে পাসপোর্ট লাগতো। আজকে মিজোরাম যেভাবে গেলে পাসপোর্ট লাগতো, মানুষ এখানে আইডেন্টিফাই করতে হতো, তারপর এখানে প্রবেশ করত। সেখানে কেউ জমি কিনতে পারবে না, সেখানে মেয়েকে কেউ বিয়ে করতে পারবে না, এই অবস্থায় ছিল, যেটা মিজোরামে আছে আজকের দিনে, যেটা মেঘালয়ে আজকের দিনে আছে। সেইটার বিরুদ্ধে শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছেন আমি সেই জায়গায় আমি প্রবেশ করব বিনা অধিকার, সরকারের কাছ থেকে কোনো অধিকার না নিয়ে। সেই সময় উনি সঙ্গে আমার ভারতরত্ন অটলজিকে নিয়ে সেই এলাকায় গেলেন। যখন বর্ডারে যাওয়ার পর ওনাকে ধরে নিল, ধরে নেওয়ার পর ওনাকে জেলে পুরে দিল। তারপর যাওয়ার সময় অটলজিকে বলেছিলেন যে তুমি যাও, সারা দেশকে বলো। বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে সোচ্চার হিন্দু ছাত্র যুব পরিষদ। বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে সোচ্চার হয়েছে হিন্দু ছাত্র যুব পরিষদ। আজ পরিষদের কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন করে ভারত সরকারকে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বাংলাদেশে হিন্দু নির্যাতন, বিশেষ করে মহিলাদের শ্লীলতাহানি, ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে আয় দিন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। তাই শীঘ্রই ভারত সরকার যাতে কঠোর অবস্থান নিয়ে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করে, এই দাবি জানান সংগঠনের কর্মকর্তারা। তারা আরো বলেন, 2014 ইংরেজিতে আমরা এক স্মারকলিপি দিয়েছিলাম তদানীন্তন ভারতবর্ষের গৃহমন্ত্রী মাননীয় রাজনাথ সিংয়ের হাতে। 2016তে দিয়েছিলাম, 2019-এ দিয়েছিলাম। বর্তমান বাংলাদেশে যেভাবে অরাজকতার সৃষ্টি তৈরি হয়েছে, প্রতিদিনই আমরা সংবাদ মাধ্যম তথা পত্র পত্রিকায় দেখতে পাই যেভাবে হিন্দু মেয়েদেরকে নির্যাতন করা হচ্ছে, তার তীব্র ভাষায় আমরা ধিক্কার জানাই এবং সরকারের কাছে আমরা আবেদন রাখব যে সরকার এই ব্যাপারে নজর দিক এবং বিশেষ করে শিলিগুড়ি করিডোর, যেটাকে আমরা চিকেন নেক বলা হয়, সেই চিকেন নেক যদি ভারতবর্ষ থেকে
কেটে দেওয়া যায়, তাহলে এই ভূখণ্ড আমরা হারাতে চলেছি এবং হারিয়ে ফেলব। বাংলাদেশ ভূমি হস্তান্তর চুক্তিতে যে 10,400 একর জমি হস্তান্তর করা ছিল তা ফিরিয়ে আনার দাবি আমরা জানাচ্ছি জোরালোভাবে। উত্তর পূর্বাঞ্চল যাতে পৃথক না হয় সেই যুক্তিকে সামনে রেখে সম্প্রতি হিন্দু যুব ছাত্র পরিষদ আসামের একটি নতুন মানচিত্র তৈরি করেছিল, যাতে বাংলাদেশ এই 3 জেলাকে আসামের সাথে অন্তর্ভুক্ত করা হয়। ভারত সরকারের কাছে আমরা আজ বরাক উপত্যকা থেকেও সেই প্রতিবাদ জানাচ্ছি, কারণ আমাদের সন্নিকটে বাংলাদেশ বর্ডার, যাতে কোনো ধরনের অরাজকতার সৃষ্টি না হয়, আমরা যাতে সবাই শান্তিতে বসবাস করতে পারি, সেই দাবি সামনে রেখে আজকে আমাদের এই সংবাদের। ভাবিকাল থিয়েটার গ্রুপের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবারও গ্রীষ্মকালীন যুব নাট্য কর্মশালা শুরু। ভাবিকাল থিয়েটার গ্রুপের ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবারও গ্রীষ্মকালীন যুব নাট্য কর্মশালা প্রযোজনা ভিত্তিক শুরু হতে চলেছে। আগামী 12 জুলাই থেকে চলবে 21শে জুলাই পর্যন্ত। প্রযোজনা ভিত্তিক এই কর্মশালার এটি প্রথম পর্ব। দ্বিতীয় এবং তৃতীয় পর্বের পরে চূড়ান্ত প্রযোজনা দর্শকের দরবারে নিয়ে যাওয়ার পরিকল্পনা ভাবিকালের। কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেককে নতুন নাটকের প্রযোজনায় অংশগ্রহণ করার সুযোগ থাকবে। প্রসঙ্গত, বিগত 2007 সাল থেকে ভাবিকাল নিয়মিতভাবে প্রতি বছর নাটকের বিভিন্ন দিক নিয়ে যুবনাট্য কর্মশালা ও শিশু নাট্য কর্মশালা করে আসছে এবং অভূতপূর্ব সাড়াও পাওয়া যাচ্ছে। বরাক উপত্যকার নাট্য আন্দোলন তথা নাটকের প্রচার ও প্রসারে এই কর্মশালা এক সক্রিয় ভূমিকা পালন করছে বলে মনে করছেন ভাবিকালের কর্মকর্তারা। এবারের কর্মশালায় বিশেষ কিছু অভিনয় কৌশল, ব্যক্তিত্বের বিকাশ, স্বরক্ষেপণ ও নাট্য অভিনয়ের বিভিন্ন ধারা নিয়ে কাজ করা হবে। 21 তারিখ পর্যন্ত আমাদের কর্মশালা হচ্ছে ভাবিকালের যুব নাট্য কর্মশালা। তো এত বছর কর্মশালা করার পরে আমরা প্রায় বছরই যে প্রোডাকশন ওরিয়েন্টেড, মানে তার সঙ্গে একটা প্রোডাকশনকে জড়িত আমরা করি। এবারও তার ব্যতিক্রম নয়। এবং এই বছর আমাদের ওয়ার্কশপে আমরা ফেজ 2টা করছি, মানে বেসিক যে ওয়ার্কশপটা সেই ওয়ার্কশপটা তো হচ্ছে শিলচরের সব জায়গায়, সেই ওয়ার্কশপটা হয়ে যাচ্ছে, হচ্ছে, সবাই করছে। তাতে আমরা অত্যন্ত আনন্দিত যে এই যে থিয়েটার শিক্ষার মহলটা শিলচর শহরে শুরু হয়েছে, সেটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। এবং সেই সঙ্গে সেটাকে মাথায় রেখেই আমরা দ্বিতীয় ফেজ 2, যেটা মানে একটু অ্যাডভান্স কোর্সটা আমরা এবার নিয়েছি। যেমন থিয়েটারে বায়োমেকানিক্যাল টেকনিক অন অ্যাক্টিং বা স্টিভ বার্গের যে অ্যাক্টিং থিওরি, সেই নতুন নতুন বিষয়গুলোকে আমরা ব্র্যাক্টের থিওরিতে করেছি, আমরা বাদল সরকারের থিওরিতে করেছি, আমরা স্টালিনস্তাবিস্কের থিওরিতে করেছি। কিন্তু ইউএসএ কি স্টাইলে থিয়েটারটা হয়, তাদের স্টাইলাইজেশনটা কি, সেই স্টাইলাইজেশনটা নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করছি। এবং আমরা চেষ্টা করছি জাতীয় স্তরের কিছু ফ্যাকাল্টিদের সঙ্গে আমরা আলোচনা করছি। সম্ভবত তারা কিছুটা সাড়া দিয়েছেন, তারা সশরীরে হয়তো আসতে পারেন আমাদের ওয়ার্কশপে। আমাদের ওয়ার্কশপের অনেকগুলো মানে 30টা আমরা নেই, 30টার মধ্যে আমাদের হাতে আর বিশেষ নেই। ম্যাক্সিমাম 3 থেকে 4টা সিট আমাদের কাছে আছে, তারপরে আমরা দিতে পারবো না। তো আপনাদের সবার সহযোগিতায় আমাদের নাট্য কর্মশালাটা সার্থক হোক। এবং এখন পর্যন্ত আপনারা যারা নাম লেখাননি কিন্তু অ্যাক্টিং শিখতে আগ্রহী, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আসতে চান আমাদের ওয়ার্কশপে আসতে পারেন। নমস্কার। 8 জুলাই থেকে কুম্ভাতে কাছাড় স্পোর্টস ফোরামের উদ্যোগে মহিলা ফুটবল প্রতিযোগিতা শুরু।
বরাকের ক্রীড়াক্ষেত্রে এক ব্যতিক্রমী সংগঠন হচ্ছে কাছাড় স্পোর্টস ফোরাম অর্থাৎ সিএসএফ। বিগত দিনে কাছাড় জেলার বিভিন্ন এলাকার খেলার উন্নয়নের স্বার্থে দুবার এমপি কাপ ফুটবল টুর্নামেন্টের পরিচালনা করে এক নজির সৃষ্টি করেছে সিএসএফ। নতুন নতুন প্রতিভাকে ক্রীড়াক্ষেত্রে তুলে ধরতে কাছাড় স্পোর্টস ফোরামের ভূমিকা অপরিসীম তা অনেকেই এক বাক্যে স্বীকার করেন। এবার আগামী 8 জুলাই থেকে এক অন্য মাত্রার ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে এই সংস্থা, যা চলবে 13 জুলাই পর্যন্ত। উধারবন্দ বিধানসভার অন্তর্গত কুম্ভা চা বাগানের হ্যাপি ভ্যালি ফুটবল মাঠে মোট 8টি দলের আঞ্চলিক প্রতিযোগিতা হতে চলেছে। এর জন্য ইতিমধ্যেই 122 জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করে ফেলেছেন। এই প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতায় থাকছে কুম্ভার স্থানীয় সংস্থা ক্লাব কুম্ভা। এছাড়াও বাগান ম্যানেজার অনিল গুরুং সহযোগিতায় রয়েছেন। রেফারি, ম্যাচ অফিসিয়াল ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে থাকছেন বকুল বড়ুয়া ও অন্যান্যরা। এবং মেডেলও দেওয়া হবে ফাইনাল যত পার্টিসিপেন্ট থাকবে, এবং পার্টিসিপেন্ট সার্টিফিকেট দেওয়া হবে সবাইকে। যে ধরুন স্টার্টিং থেকে যতজন আমাদের যেমন টোটাল 8টা টিমে ওরা রেজিস্ট্রেশন করেছে উইথ ম্যানেজার 18 জন করে, তো নিয়ার অ্যাবাউট 160 আসবে টোটাল পার্টিসিপেন্ট। কিছু 18 আছে, 16 আছে, তো সবাইকে পার্টিসিপেন্ট সার্টিফিকেট দেওয়া হবে এবং মেডেল প্লাস আমাদের রেফারি যেগুলো থাকবে, রেফারি আমাদের সেমিফাইনাল স্পোর্টস ফোরাম আগামী 8 তারিখ থেকে কুম্ভা বাগানের হ্যাপি ভ্যালি গ্রাউন্ডে একটি আঞ্চলিক মহিলা ফুটবল প্রতিযোগিতা শুরু করতে চলেছে, এবং সেই মহিলা ফুটবল প্রতিযোগিতায় আমাদের সহযোগিতা করছে ক্লাব কুম্ভা। সেই কুম্ভা অঞ্চলের যে ক্লাব, সেই ক্লাবে এখন পর্যন্ত আমাদের সেই টুর্নামেন্টে 8টি মহিলার দল অংশগ্রহণ নাম লিখিয়েছে এবং 122 জনের অধিক খেলোয়াড় নাম নথিভুক্ত রেজিস্ট্রেশন করিয়েছে। তো আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনে ক্রীড়ামোদী জনসাধারণের কাছে সেই আবেদন রাখছি যে এই প্রতিযোগিতাকে সফল করে তুলতে আপনাদের সহযোগিতা চাই, এবং সাংবাদিক বন্ধুবান্ধব সকলের এই সমস্ত যে 8টি দল, সব দলগুলো উদারবন্দ কনস্টিটিউয়েন্সির ভিতরে, উদারবন্দ কনস্টিটিউয়েন্সির বাইরে থেকে আমরা কোনো দলকে নথিভুক্ত করি। যদিও অনেক আমাদের কাছে এসেছিল যে টুর্নামেন্ট খেলবে, তখন আমরা বলেছি যে এটা আঞ্চলিক ইয়ে হবে। সব থেকে খুশির ব্যাপার হচ্ছে একটা সমষ্টিতে 8টা মহিলা ফুটবল টিম, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের ব্যাপার যে 8টা টিম উদারবন অঞ্চল থেকে বেরিয়েছে। আমরা ওই 8টা টিম দিয়েই আমরা যে টুর্নামেন্টটা করেছি, সেটার মেইন উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাম এজবার এখানে নেই, তো ম্যাক্সিমাম আমি দেখেছি যারা রেজিস্ট্রেশন করেছে 22 বছরের উপরে কারোরও বয়স নেই। এই যে বয়স অনুপাতে আমরা ওদেরকে প্রমোট করতে পারি, যে এখানে যে খেলাধুলা করার পর এরপরে একটা ভালো যদি সুযোগ পায় ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেলে, আর ওদেরও যদি আরও ইন্টারেস্ট হয়, প্লাস এখানে হচ্ছে উদারবন্দের এই খেলাটা যদি আঞ্চলিক মহিলা ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার পরে অন্য অন্য অঞ্চলের যদি আকর্ষণ বাড়ে, ওরাও আমরাও দেখবো সব অন্য মানে অঞ্চলে করা যায় কিনা। আমরা কাছাড় স্পোর্টস ফোরামের তরফ থেকে আমরা চাইছি যে অন্য অন্য অঞ্চলে যেমন আঞ্চলিক মহিলা ফুটবল যদি সম্ভব হয়, যদি সেরকম টিম থাকে, তাহলে আমরা একটা টুর্নামেন্ট করি। এটা একটা রিভলিউশনারি একটা ইয়ে করার একটা চেষ্টা আছে আমাদের। বিটিন নিউজ শেষ করার আগে বিশেষ খবর দেখে নেব আরও একবার। একের পর এক নির্বাচনে এনডিএর সম্মিলিত শক্তি পরিবর্তন হবে না 2026-এ বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী উদযাপন কাছাড় জেলা বিজেপি। শিলচর জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্য অভিজিৎকে রাজ্য সম্পাদকের দায়িত্ব। সাংসদ কনাথ পুরকাইস্তকে সংবর্ধনা বাল্যবন্ধুদের। কৃষ্ণচরণ রোডে 2 পরিচারিকার ঝগড়ার ঘটনায় এলাকা জুড়ে চর্চা।
বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী বিটিএন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর বিটিএন নিউজ ইউটিউবে দেখতে আপনারা ব্রাউজ করতে পারেন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। ধন্যবাদ।